সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আয়েশা বেগম আইরিন, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমি আজ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 9 বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি এই অধ্যায়েরই পার্ট 1 ও 2 নিয়ে আলোচনা করেছি। আজ আমি পার্ট 3 ও 4 নিয়ে আলোচনা করব। পার্ট 3 এ জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক এবং পার্ট 4 জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি জনসংখ্যা নীতি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগগুলি নিয়ে আলোচনা করেছিলাম এবং বাংলাদেশের যে জনসংখ্যা সমস্যা, কিভাবে সমস্যার সমাধান করা যায়, এগুলি নিয়ে আলোচনা করেছি। তো আজ আমি জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক এবং এই সম্পদকে কিভাবে জনসম্পদে রূপান্তরের কৌশলগুলি নিয়ে আলোচনা করব। আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি, তাই এই জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায়, এই জনসংখ্যাকে কিভাবে কাজে লাগানো যায় এবং এই জনসংখ্যাকে কিভাবে আমরা জনসম্পদে পরিণত করতে পারবো, তাই নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের দেশে জনসংখ্যা বেশি, আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো মূল্যে আমাদের এই জনসংখ্যাকে সরকারি ও বেসরকারি উদ্যোগে কাজে লাগানো। যার ফলে কি হবে, দেখা যাবে যে এই কাজে লাগানোর ফলে আমাদের কি হবে, আমাদের মাথা পিছু আয় বাড়বে এবং আমাদের দেশ উন্নত হবে। দেশে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার সহায়ক ভূমিকা পালন করবে। এখন আমাদের এই যে জমির পরিমাণ যদি আমরা হিসাব করি, মাথা পিছু জমির অনুপাতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা এমনিতেই খুব বেশি এবং জনসংখ্যা বৃদ্ধির হারও এখানে আমাদের বাংলাদেশে বেশি। যদিও আমাদের তুলনায় বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি হার আগের তুলনায় বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি হার কিছুটা কমে এসেছে। পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং মানুষের ক্রমবর্ধমান সচেতনতার ফলে এটা সম্ভব হয়েছে। তারপরে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে, তারপরে আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের ফলে আমাদের এই ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণটা সম্ভব হয়েছে। এখন এই যে আমাদের জনসংখ্যা, এই জনসংখ্যাটা আমাদের সীমিত সম্পদ, যেখানে আমাদের সীমিত সম্পদ কিন্তু জনসংখ্যা অনেক বেশি, যেটা নাকি একটা সমস্যা, আমাদের জন্য একটা সমস্যা। তবে উপযুক্ত পরিকল্পনার নিয়ে যদি আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, তাহলে এই সমস্যাটা আমাদের সমাধান করা সম্ভব। এখন বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় যে তারা এই জনসংখ্যাগুলিকে জনসম্পদে পরিণত করে উন্নত দেশে পরিণত হয়েছে, যেমন চীন, ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, আরো অনেক দেশ আছে। আমাদের দেশের সরকারও বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে যে জনসংখ্যাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং তথ্য প্রযুক্তিগত দিক দিয়েও অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন এই যে আমাদের যে এই জনসংখ্যা, বিপুল জনসংখ্যা, এই বিপুল জনসংখ্যাকে আমরা যদি কাজে নিযুক্ত করতে পারি, তাদেরকে কর্মমুখী করতে পারি এবং তাদেরকে যদি উৎপাদনমুখী করতে পারি, তখনই আমরা এই জনসংখ্যাকে আমরা জনসম্পদ বলতে পারি। তাহলে জনসম্পদ কি? এই জনসংখ্যা কি, বিপুল জনসংখ্যাকে আমরা যদি কর্মমুখী, উৎপাদনমুখী করতে পারি, তাহলে এই জনসংখ্যাকে আমরা জনসম্পদ বলতে পারি। এখন এই যে জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করলাম যে জনগণকে যখন আমরা কাজে নিযুক্ত করব, তাদেরকে উৎপাদনমুখী করব, তাদেরকে কর্মমুখী করব, তখনই এই জনসংখ্যাটাকে আমরা জনসম্পদ বলবো। এখন এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কিছু কৌশল রয়েছে
এই পর্যায়ে আমরা এই কৌশলগুলি নিয়ে আলোচনা করব। আমাদের বাংলাদেশ এখানে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি এবং আমাদের সম্পদ সীমিত। এখন এই সীমিত সম্পদ হিসাব করলে দেখা যায় যে জনসংখ্যা অনেক বেশি। এখন এই জনসংখ্যাকে আমরা জনসম্পদে রূপান্তর করব। তার জন্য যে কৌশলগুলি, প্রথম কৌশলটা হলো আমার কর্মমুখী শিক্ষার প্রসার। কর্মমুখী শিক্ষার প্রসার আমাদের করতে হবে। কর্মমুখী শিক্ষার প্রসার আমাদের শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও প্রশিক্ষণ ভিত্তিক করতে হবে এবং প্রশিক্ষণ ভিত্তিক সমাজ গড়ে তোলার মাধ্যমে আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারব। তারপর 2 নাম্বারটা হলো দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ। দুই নাম্বারটা হলো দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ। এখন আমাদের এই জনসংখ্যাকে যদি আমরা দক্ষ করতে পারি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যদি আমরা দক্ষ করে তুলতে পারি, তাহলে এই দক্ষ জনশক্তি কি হবে? জনসম্পদে পরিণত হবে। এই দক্ষতা বৃদ্ধিটা আমরা সরকারিভাবেও করতে পারি, বেসরকারিভাবেও করতে পারি। তিন হলো কারিগরি শিক্ষার প্রসার। কারিগরি শিক্ষার প্রসার। আমাদের জনগণকে যদি কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা দক্ষ করতে পারি, তাহলে কি হবে? তাহলে এই জনগণ কি হবে? জনসম্পদে পরিণত হবে এবং তারা কি হবে? কারিগরি শিক্ষার মাধ্যমে তারা নিজেকে দক্ষ করতে পারবে এবং তারা বিভিন্ন উৎপাদনমুখী কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। 4 নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষার প্রসার আমাদের নারীদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি এবং নারীদেরকে বিভিন্ন কর্মে যদি নিয়োজিত করতে পারি, তাহলে কি হবে? আমাদের এই আমাদের অর্ধেক নারী ও অর্ধেক হলো নর। এই অর্ধেক নারীকে বাদ দিয়ে আমাদের উন্নয়ন সম্ভব নয়। তাহলে আমাদের কি এই নারীকে যদি আমরা শিক্ষায় শিক্ষিত করতে পারি, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যদি শিক্ষিত করতে পারি, তাহলে আমাদের এই অর্ধেক জনগোষ্ঠী কি হবে? জনসম্পদে পরিণত হবে এবং দেশের উন্নয়নে তারা অংশগ্রহণ করতে পারবে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমেও তারা অংশ নিতে পারবে। পাঁচ, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার। স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার করতে হবে। স্বাস্থ্য, তারপরে বিভিন্ন পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আমাদের প্রসারিত করতে হবে। তাহলেই
জনসংখ্যাকে আমরা জনসম্পদে রূপান্তরিত করতে পারব। 6 উৎপাদন খাতের উপর অধিক গুরুত্ব। উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করতে হবে এবং যাতে তারা দক্ষ জনসংখ্যা বিভিন্ন উৎপাদনমুখী খাতের উপর দক্ষতা অর্জন করে এবং তারা উৎপাদনমুখী কার্যক্রমে নিজেদেরকে সংযুক্ত করতে পারে। 7 কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার। আমাদের বিপুল জনসংখ্যাকে কৃষিভিত্তিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে কৃষির উপর বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করলে তারা নিজেদেরকে উৎপাদনমুখী কাজে নিয়োজিত করতে পারবে এবং তারা এই দক্ষতাটা বিভিন্ন ভাবে তাদেরকে দক্ষতাটা তারা বিভিন্ন কাজে তাদেরকে নিয়োজিত করে সেই দক্ষতাটা কাজে লাগাতে পারবে। 8 কর্মসংস্থান ব্যবস্থার আধুনিকরণ। এখন আমাদের কর্মসংস্থান ব্যবস্থাগুলিকে যদি আধুনিকরণ না করি তাহলে কি হবে? যেমন আমাদের বিভিন্ন পোশাক শিল্পগুলির দিকে তাকালে দেখা যায় যে অনেক পোশাক শিল্প বন্ধ হয়ে গিয়েছে এবং এর ফলে অনেক যারা অনেক কর্মী ছিল তারা বেকার হয়ে গিয়েছে। তাহলে আমাদের এই কর্মসংস্থান ব্যবস্থাগুলি যদি আধুনিকরণ করা হয় তাহলে এই যে বিভিন্ন পোশাক শিল্পগুলি যে বন্ধ হয়ে গিয়েছে সেরকম অবস্থার সম্মুখীন আমাদের হতে হবে না এবং এই কর্মসংস্থান ব্যবস্থায় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হলে আমাদের জনসংখ্যাগুলি দক্ষ জনসম্পদে পরিণত হবে। নয়, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার। আমাদের গ্রাম বাংলার ক্ষুদ্র কুটির শিল্প আমাদের ঐতিহ্য। এই যেমন শীতলপাটি, নকশি কাঁথা এগুলি আমাদের ঐতিহ্য। আর গত বছর শীতলপাটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। আর এই ক্ষুদ্র কুটির শিল্প উপর নির্ভর করে অনেক নারীরা তাদের জীবিকা নির্বাহ করে। তাই আমাদের ক্ষুদ্র ও কুটির শিল্পগুলিকে কুটির শিল্পের বিস্তার করতে হবে এবং এগুলির অনেক প্রসার বাড়াতে হবে। তাহলে আমাদের এই এই যে ক্ষুদ্র ও কুটির শিল্পের উপর যারা নির্ভরশীল তারা কি হবে? নিজেদেরকে দক্ষ জনসম্পদে পরিণত করতে পারবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের মাধ্যমে আমাদের জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে। আমাদের বাংলাদেশের সরকার বিগত বছরগুলিতে তথ্য প্রযুক্তির খাতে প্রচুর বিনিয়োগ করেছে
এবং তথ্য প্রযুক্তিতে আমাদের বাংলাদেশ এখন অনেক অগ্রসর হয়েছে। তো তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা সম্ভব। সরকারি 11 হলো সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃত্তির ব্যবস্থা। আমাদের দেশে অনেক দরিদ্র পরিবারে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা উচ্চ শিক্ষার জন্য মানে নিজেদেরকে বিকশিত করতে, উচ্চ শিক্ষার অভাবে নিজেদেরকে বিকশিত করতে পারছে না। তো সরকারি ও বেসরকারিভাবে যদি আমরা ওই মেধাবী শিক্ষার্থীগুলিকে বিদেশে প্রেরণের মাধ্যমে দক্ষ মানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে আনতে পারি, তাহলে তাদের মাধ্যমে আমাদের দেশ অনেক মানে কিছু পাবে এবং তাদেরকে আমরা কাজে লাগিয়ে আমরা অনেক এই শিক্ষিত শিক্ষার্থীগুলিকে আমরা দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে পারব। এই যে জনসম্পদে রূপান্তরের কৌশলগুলি হলো কর্মমুখী শিক্ষার প্রসার, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার, উৎপাদন খাতের উপর অধিক গুরুত্ব, কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার, কর্মসংস্থান ব্যবস্থার আধুনিকরণ, ক্ষুদ্র কৃষিশিল্পের বিস্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার, সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃত্তির ব্যবস্থা। এই কৌশলগুলি যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের বিপুল জনসংখ্যাকে আমরা জনসম্পদে রূপান্তর করতে পারব। আর এই যে এগুলি হলো মানে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের এই অধ্যায়ের পার্ট 3 ও 4 নিয়ে আলোচনা করলাম। আগের অধ্যায় 1 ও 2 নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা বাসায় আরেকটু পড়বে। তো এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।